লা লিগার খেলা মাঠে গড়াতে আর 8-10 দিন বাকি আছে, মানে বার্সেলোনার ম্যাচ হইতে আর 8-10 দিন বাকি আছে। বাকিদের ম্যাচ তো আগামী শুক্রবারই অনেকের ম্যাচ শুরু হয়ে যাবে। এরকম একটা অবস্থায় এখনো বার্সেলোনার দুজন খেলোয়াড়, এবং সে দুজন খেলোয়াড় কারা? হুয়ান গার্সিয়া আর হচ্ছে র‍্যাশফোর্ড। এদেরকে এখনো রেজিস্ট্রেশন করাতে পারে নাই বার্সেলোনা। শুধু এই দুইটা দল না, কমপক্ষে 8টা দল, যাদের দুজন তিনজন কারো 4জনের রেজিস্ট্রেশন এখনো বাকি আছে। লেভান্তে, গেটাফে, স্পানিওলের মতো অনেক ক্লাব রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে, তাদের এই স্কোয়াড হবে না। এরকম একটা অবস্থা যে যদি তারা এই খেলোয়াড়দের রেজিস্ট্রেশন করাতে না পারে নতুন সাইনিংগুলার, তাহলে এই স্কোয়াড হবে না। এটার জন্য দায়ী কে? এই সবগুলো ক্লাবের কাছে আপনি যান, সবাই একটা লোকের নাম বলে চিৎকার করে উঠবে যে হ্যাভিয়ের তেবাস, হ্যাভিয়ের তেবাস দ্য ভিলেন। আবার অন্য একটা দিক দেখেন, আপনি রিয়াল মাদ্রিদের কাছে যান, তাদের গিয়ে জিজ্ঞেস করেন যে বাবা, গত 3-4 সিজন ধরে তোমরা যে সমস্যাগুলো সাফারিং করতেছো, এই যে রেফারিং নিয়ে সমস্যা, ভেন্যু হঠাৎ হঠাৎ চেঞ্জ হয়ে যাওয়া, ম্যাচের শিডিউল খুব ঘন ঘন পড়া, যেটা নিয়ে তোমরা ঝামেলায় পড়তেছো, মিডিয়া রাইটস নিয়ে ঝামেলা, এগুলোর জন্য দায়ী কে? সবাই, পাপা পেরেস পর্যন্ত উঠে দাঁড়ায় বলবে হ্যাভিয়ের তেবাস, হ্যাভিয়ের তেবাস দ্য ভিলেন। আপনি স্প্যানিশ ফুটবল ফেডারেশন ভবনে ঢোকেন, ঢুকে বলেন যে লা লিগার যে অবস্থা, লা লিগার তো প্রতি বছর মান খারাপ হচ্ছে বলে সারা পৃথিবীর লোকেরা বলতেছে, এটা তো কোনোভাবে বাণিজ্যিক দৃষ্টি আকর্ষণ করতে পারতেছে না, স্পন্সররা রেট কমাচ্ছে, লা লিগার এরকম অবস্থার কারণ কি? স্প্যানিশ ফুটবল ফেডারেশনের একদম পিয়ন থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সবাই বলবে যে হ্যাভিয়ের তেবাস, হ্যাভিয়ের তেবাস দ্য ভিলেন। আসলে কি হ্যাভিয়ের তেবাস ভিলেন? মানে সব পক্ষের কাছে হ্যাভিয়ের তেবাস ভিলেন, কোনো সন্দেহ নাই। যদিও সে মুখে বলে সে রিয়াল মাদ্রিদের সাপোর্টার অমুক তমুক, কিন্তু এই যে লা লিগার প্রেসিডেন্ট হ্যাভিয়ের তেবাস, সে আসলে এখন শুধু স্পেনে না, সারা পৃথিবীর ইউরোপিয়ান ফুটবলের যে দর্শক আছে তাদের কাছে একটা বিরাট ক্রিমিনাল হয়ে গেছে। এখন এই বিরাট ক্রিমিনাল ব্যাপারটা কি আসলে সত্যি কিনা, সেটা আমরা একটু সংক্ষেপে দেখি। আগে একটু দেখি যে হ্যাভিয়ের তেবাস কি করছে, তেবাস আসলে নতুন কি করছে প্রেসিডেন্ট হওয়ার পরে, যেটার ফলে এই ক্রাইসিসটা লেগে গেছে। গত 3-4 সিজন ধরে তো আপনারা এই কথাগুলো শুনতেই আছেন যে খেলোয়াড় রেজিস্ট্রেশন করাইতে পারতেছে না টিমগুলো, অমুক হচ্ছে না, তমুক হচ্ছে না, খেলোয়াড়দের পেমেন্ট দেওয়া যাচ্ছে না বলে মেসিরে ছেড়ে দিতে হচ্ছে, নানা রকম ক্রাইসিস। না, পৃথিবীর কোনো লিগ যে ক্রাইসিসে ভোগে না, লা লিগায় সেসব ক্রাইসিস শুরু হয়েছে এই 3-4 সিজন। কারণ কি? ইনফ্যাক্ট 2013 সাল থেকে এই লোক ওই দায়িত্বে আসার পর থেকেই, তখন থেকেই ভেজাল লাগে গেছে। এই ভেজালগুলো কি, সেগুলো একটু তাহলে সংক্ষেপে আলোচনা করি আজকে। দেখেন, প্রথমে একটু সারা পৃথিবীর যে ফুটবল লিগগুলো, প্রমিনেন্ট ফুটবল লিগগুলো, এইগুলোর সঙ্গে এই লা লিগার এই যে ভেজাল্লা নিয়ম, এই ব্যাপারটা ডিফারেন্সটা মনে হয় সংক্ষেপে একটু বলা দরকার। আমার ধারণা আপনারা বেশিরভাগ অলরেডি জানেন, কিন্তু আমার মতো 2-4 জন লোক থাকতে পারে যারা আসলে সবকিছু ঠিক মতো জানে না, তাদের জন্য একটু আমি সংক্ষেপে বলি। যেমন ইপিএল বা বিশ্বের যে কোনো লিগ, স্যালারি ক্যাপ একটা থাকে। স্যালারি ক্যাপ একটা থাকে, স্যালারি ক্যাপ না, অ্যাকচুয়ালি আপনি কতটা খরচ করতে পারবেন ওটা একটা ফেয়ার বাইং পলিসি বা ফেয়ার ইউসেজ পলিসি নানা নামে থাকে। এখানে মূলত সব দল ভরসা করে উয়েফার একটা ফিনান্সিয়াল ফেয়ার প্লে পলিসি আছে। এই ফেয়ার প্লে পলিসিটার উপরে সবাই নির্ভর করে, এইটারে কেউ অতিক্রম করতে চায় না। ফলে কোনো লিগ নিজে নিজে বেশি কিছু ইম্পোজ করে না টিমগুলোর উপরে, যে এত টাকার বেশি কিনতে পারবে না, এত টাকা খরচ করতে পারবে না। টিমগুলো বলবে যে আমার বাবার টাকা আমি যদি খরচ করি তোমার কি, আমি ততক্ষণ পর্যন্ত খরচ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত ইউএফার ওই যে ফেয়ার প্লে পলিসি ওটা ভঙ্গ না হয়। যদিও ওই পলিসিটাকে যথেষ্ট অনেকেই মনে করে না, যে কারণে ম্যান সিটির নিয়ে এত কথা হয় যে ম্যান সিটি ইচ্ছা মতো তেলের টাকা খরচ করতেছে, এটার ফলে ইংলিশ লিগে একটা ইমব্যালেন্স তৈরি হয়েছে। যাক, সেগুলো আবার আরেক আলোচনা যে এই পলিসি ইউএফার ফেয়ার প্লে পলিসি যথেষ্ট কিনা। কিন্তু এখানে ইংলিশ লিগের কিছু নিজস্ব আইন আছে, সব লিগের কিছু নিজস্ব আইন তো আছেই। ইংলিশ প্রিমিয়ার লিগের আইনটা খুবই লিবারাল। যেমন তাদের ওখানে আপনার মালিক যদি চায়, সে ব্যাংক ঋণ করেও টাকা ঢুকাইতে পারবে। ধরেন আপনার এই বছরের টিমের জন্য এত টাকা খরচ লাগবে, আপনি যদি প্রুভ করতে পারেন কর্তৃপক্ষকে, প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষকে, যে আপনার আসলেই এই টাকাটা লাগবে, আপনাকে আটকাবে না, আপনার কাছে জিজ্ঞেস করবে না তুমি এত টাকা আয় করো না ব্যয় করবা কোথা থেকে। এখানে সোজাসুজি টাকা ইনভেস্ট করার সুযোগ আছে। এইটুকু সুযোগ আমি মনে করি সব লিগে থাকা উচিত, ইনফ্যাক্ট সব লিগে থাকে। বরং ইংলিশ লিগে একটা অদ্ভুত ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আপনি 3 বছর পর্যন্ত, 3 বছর মিলায় একটা ক্লাব 105 মিলিয়ন ইউরো পর্যন্ত লসও করতে পারবে। মানে শুধু আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য থাকতেই হবে। এই যে দৃঢ়তা লা লিগায়, এটা না, উল্টাটা, মানে আপনি নেগেটিভ 105 মিলিয়ন পর্যন্ত থাকতে পারবেন প্রতি 3 বছরে।
3 বছর পর গিয়ে এটা কমায় আনার চেষ্টা করতে হবে, তা নাহলে পরে 3 বছরে অত লস করতে পারবেন না। যাই হোক, লস করার সুযোগও সেখানে আছে। বাকি লিগগুলো বুন্দেসলিগা টিগা আপনি সবার দিকে যদি তাকান, সবারই ফেয়ার প্লে পলিসি আছে। সবাই প্রথমত ইউএফার পলিসিটা মানে, দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেক লিগের একটা মিনিমাম স্যালারি ক্যাপ। সেটার জন্য সবাই যেটা ফলো করে যে ভাই তোমার ক্লাব যে আয় করে ওইটার চেয়ে যেন অনেক বেশি ব্যয় না হয়ে যায়। অনেক বেশি ব্যয় যদি তোমার করতে হয় তাহলে তোমার ফেয়ার ইনভেস্টমেন্ট দেখাইতে হবে যে তুমি কই পাইলা টাকাটা। এখন এইটার জন্য তো লিগ কর্তৃপক্ষ লাগেও না। ইউরোপিয়ান দেশগুলোর কথা আপনি যদি ভাবেন, এটার জন্য লিগ কর্তৃপক্ষ লাগবে কেন? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে না, ওদের আয়কর বিভাগে তো গিয়ে খানের উপর বন্দুক ধরবে যে এই যে এতগুলা টাকা ঢুকাইলা, কোথেকে ঢুকাইলা, ইনকাম সোর্স দেখাও। ফলে বাকিরা সবাই এটা আসলে নর্মাল আইন কানুনের মধ্যে আছে। কিন্তু লা লিগার বর্তমান যে চিত্রটা, এইটা আসলে খুবই করুণ একটা চিত্র। খুব করুণ একটা চিত্র এই অর্থে যে আপনার প্রতিটা দলকে তাদের যে বার্ষিক আয় এবং ওই টিভি সত্ত্ব মিলে সব মিলে যে বার্ষিক আয়, এইটা থেকে প্রথমে তার ঋণের টাকা শোধ দিতে হবে, ওর কিস্তির টাকা বিয়োগ করতে হবে, অপারেশনাল কস্ট বিয়োগ করতে হবে, তারপরে সে খেলোয়াড় কিনতে পারবে, কোচদের বেতন দিতে পারবে, খেলোয়াড়দের বেতন দিতে পারবে। সেখানে আবার শর্ত থাকে যে তারা যদি এর আগে, এই কড়াকড়ি শুরুর আগে যদি কেউ স্যালারি ক্যাপ ভেঙে থাকে, সেই টাকাটা বিয়োগ হবে। সেই টাকাটা আবার বিয়োগ হবে কীরকম? সেরকম ক্ষেত্রে আপনার 1 ইউরোর খেলোয়াড় কিনতে গেলে 4 ইউরোর খেলোয়াড় বেচতে হবে। মানে নিয়মটা অতিশয় কঠিন হয়ে গেছে। এটার ফলে রিয়াল মাদ্রিদের মতো দল তুলনামূলক কম সাফার করতেছে, কারণ তাদের যথেষ্ট আয় আছে। তারা এত আয় করে গ্লোবালি, ওই ইন স্টেডিয়া রাইটস, তারপর টিভি রাইটস, অমুক তমুক। এছাড়া তাদের খুব ভালো সেল পলিসি আছে। তারা জানে কারে কখন সেল করতে হবে, সেই জায়গায় তারা ডিলে করে না, সময় থাকতে সেল করে দেয়। ফলে এই টিমটাই, শুধু রিয়াল মাদ্রিদ টিমটাই এই ভেজালে কম পড়তেছে। বাকিদের মধ্যে বার্সেলোনার গল্প তো আগের দিন বলছি, বার্সেলোনা এত ঋণ করে ঘি খাইছে ওই বার্তেমের সময়। বার্সেলোনার আর পেটে টাকা ঢুকানোর টাইম নেই। ওদের অলরেডি 4-5 বিলিয়ন ইউরো মার্কেটে লোন হয়ে আছে। এই ভিতরে 2.5 বিলিয়ন বানায় হয়ে গেছে বার্তেমিউ একই করছে, কেউ পরিষ্কার না। আবার এই যে নতুন নো ক্যাম্পের এস্টাবলিশমেন্ট খরচ, অমুক তমুক, সব মিলে $4-5 বিলিয়ন ঋণ। ফলে বার্সেলোনাও পড়ছে এই 3-4 সিজন ধরে একই বিপদে। সবচেয়ে বেশি মুশকিলে পড়ছে লেভান্তে, এসপানিওল, গেটাফে, এই জাতীয় টিমগুলো। এদের মুশকিলটা হচ্ছে খুব রিয়েলিস্টিক। বার্সেলোনা তো ঋণ করে ঘি খাইতে গিয়ে ধরা খাইছে, আর রিয়াল মাদ্রিদ তো ধরাই খায় নাই। এখন এদের সমস্যাটা হচ্ছে এদের তো আয় কম, এদের স্টেডিয়ামগুলো ছোট ছোট, ফ্যান ফলোয়ার ওয়ার্ল্ড ওয়াইড কম। দেখেন, শুধু লামিন ইয়ামালের জার্সি বেচে এর যা ইনকাম করা সম্ভব বার্সেলোনার, লেভান্তের মতো একটা ক্লাবের সারা বছরের আয় নাই। তাই একটা প্লেয়ারের জার্সির সমান আয় নাই লেভান্তের। শুধু লেভান্তে না, গেতাফে টেতাফে সবার চিত্র তাই। এই রিয়াল মাদ্রিদের কথা আপনি যদি ভাবেন, মাস্তানতুয়ানো জয়েন করছে, মাস্তানতুয়ানোর জার্সি আগামী 2 সপ্তাহে যা বিক্রি হবে, গেতাফের সারা বছরের টোটাল ইনকাম নাই এত। তাহলে গেতাফে খেলোয়াড় কিনবে কিভাবে? তার ওই আয়ের মধ্যে থেকে তার ঋণ শোধ করতে হবে, অপারেশনাল কস্ট শেষ করতে হবে, তারপরে সে খেলোয়াড় কিনতে পারবে এবং তাদের বেতন দিতে পারবে, কোচ কিনতে পারবে। এটা তো খুব কঠিন একটা সমস্যা। হুটহাট করে ইনভেস্টমেন্ট নিতে পারতেছে না তারা। আর স্প্যানিশ ক্লাবগুলোতে হুটহাট করে ইনভেস্টমেন্ট নেওয়া হোক, এটা স্প্যানিশ ফুটবল ফেডারেশনও চায় না। এটা একটা কালচারাল ভ্যালুজেরও সমস্যা আছে। এখন এই পরিস্থিতিটা কেন ক্রিয়েট হলো, এবং আপনারা তো বুঝতেছেন এই পরিস্থিতিটা ক্রিয়েট হচ্ছে তেবাসের আমলে। এই যে আমাদের হ্যাভিয়ার তেবাস, তেবাস খুব নাম করা একজন লয়ার ছিলেন লা লিগার দায়িত্বে আসার আগে, এবং 2013 সালে প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে, বেশ আগে থেকে উনি নানা রকম ফুটবলিং ওয়ার্ল্ডের সঙ্গে, মানে লা লিগার সঙ্গে নানা ক্যাপাসিটিতে জড়িত ছিলেন। উনি রিয়াল মাদ্রিদের সাপোর্টার। সবচেয়ে বড় কথা, ওনার একটা পলিটিক্যাল ছদ্মবেশী একটা ব্যাকগ্রাউন্ড আছে। এটা মিডিয়া ইয়ে করে। উনি নিজে এক দুবার মুখ ফসকে বলে ফেলছেন উনি স্প্যানিশ ফক্স বা স্প্যানিশ বক্স, উচ্চারণটা ফক্স হওয়া উচিত যেহেতু স্প্যানিশ অঞ্চলের। স্প্যানিশ ফক্স যে দলটা, ওই দলটার সমর্থক, ওটা হচ্ছে ভয়ানক ডানপন্থী একটা দল, যারা আসলে এই যে কাতালান বাস্ক অঞ্চলের যে স্বাধীনতাপন্থী মুভমেন্ট এগুলারে একদমই ইগনোর করে, এবং খানিকটা বর্ণবাদী এই দলটা। ফলে লোকটারে নিয়ে একটা ঢাকগুড়গুড় চিরকালই ছিল। কিন্তু সে লা লিগার দায়িত্ব নেওয়ার পরে যে কাজগুলো করছে সেটা নিয়ে পলিটিক্যাল অভিযোগ করার সুযোগ নেই। এখানে আপনি তারে, মানে আমি বাকি ক্লাবদের মতো তারে সুপার ভিলেনও বলতে পারতেছি না, আবার খুব বুদ্ধিমান মানুষও বলতে পারতেছি না। তার পদক্ষেপগুলো যদি দেখেন, সে লা লিগার প্রেসিডেন্ট হওয়ার আগেই সে বারবার বলছে লা লিগার ক্লাবগুলো খুব দ্রুত দেউলিয়া হয়ে যাবে যদি তারা আয় ব্যয় এরকম একটা কঠোরতা না করে। যখন সে বিশ্লেষক হিসেবে কথা বলতো, আইনজীবী হিসেবে কথা বলতো, তখনই বারবার বলতো যে লা লিগায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ছাড়া বেশিরভাগ
দল আর টিকতে পারবে না। একটা সময় তেলওয়ালারা এসে মানে এই যে সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের যে শেখদের যে ফুটবল ক্লাব কেনার প্রবণতা, এটারে স্প্যানিশরা আবার খুব অপছন্দ করে যে এটা না আমাদের এখানেও ঢুকে যায়। তাদের ওইটা একটা আতঙ্ক, এই আতঙ্কটা তেবাস চিরকাল ছড়াইছে এই পদে আসার আগেও, যে তোমরা যদি আয় ব্যয় ঠিক না রাখতে পারো তোমরা ঋণী হয়ে যাবে, ঋণী হয়ে গেলে কিন্তু তোমাদের ক্লাব তেলালারা কিনে নিয়ে যাবে। এই প্যানিক থেকেই সে দায়িত্ব নেওয়ার পরে 2013 সালে দায়িত্ব নেওয়ার পরে প্রথম এটা এক্সিকিউট করে দিল যে তোমার আয় এবং ব্যয়ের মধ্যে একটা সামঞ্জস্য থাকতে হবে। সেই ব্যয়টা কখনোই আয়ের ছাড়াই যেতে পারবে না। তুমি ঋণ করলে সেটা করতে পারো, কিন্তু ঋণও বৈধ কিছু দেখায় ঋণ নিতে হবে যেটা তুমি শোধ করতে পারবা, এছাড়া তুমি কখনোই আয়ের ছাড়াইতে পারবা না। আমরা যদিও এটাকে স্যালারি ক্যাপ বলি, সারা পৃথিবীর মিডিয়ায় জনপ্রিয় শব্দ স্যালারি ক্যাপ সেই হিসাবে লেখা হয়, কিন্তু এটারে লা লিগা কর্তৃপক্ষ বলে স্কোয়াড কস্ট লিমিট। যেভাবে বলেন এই যে স্কোয়াড কস্ট লিমিট, এটা কয়েক বছরের মধ্যে 2013 সালে শুরু হলো, তো 2017-18 সালের মধ্যে মোটামুটি এস্টাবলিশ হয়ে গেল। তখনও পর্যন্ত ক্লাবগুলো খাবি খাচ্ছিল না, মানে যেহেতু তাদের আয় মোটামুটি ছিল এবং কড়াকড়িটাও এত বেশি ছিল না। তখন কিন্তু এই যে খেলোয়াড় একটা সাইনিং করলে আগে রেজিস্ট্রেশন করাইতে হবে, টাকা পয়সার হিসাব মিলায় অডিটের কাগজপত্র পাঠাইলে তারপরে রেজিস্ট্রেশন পেপারে সই করবে লা লিগা কর্তৃপক্ষ, এত ঝামেলা ছিল না। ফলে ব্যাপারটা তখন এরকম একটা ভয়াবহ রূপ ধারণ করে নাই। ভয়াবহ রূপ ধারণ করলো হচ্ছে করোনার সময়। করোনার সময় কয়েকটা ড্রাস্টিক ঘটনা ঘটলো, সেটা তো সারা পৃথিবীতেই ঘটলো। দর্শক যাওয়া বন্ধ হয়ে গেল, প্রথম বছর তো খেলাই বন্ধ ছিল সব জায়গায়। যখন খেলা আবার শুরু হলো, ওই যে বলে নিউ নর্মাল সময় যখন খেলা শুরু হলো, তখন মনে আছে যে 2 সিজন কিন্তু ফাঁকা স্টেডিয়ামে খেলা হয়েছে সারা পৃথিবীতে। শুরুতে বোধহয় ইংলিশ লিগ প্রথম দর্শক অ্যালাউ করছে। যাই হোক, ওইসব ঐতিহাসিক তথ্যে না যাই, অলরেডি তো ইতিহাস হয়ে গেছে, কয়েক বছরের ব্যাপার না। তো যাই হোক, শুরুর 2 বছর তো দর্শক ছিল না, ফলে বিজ্ঞাপনদাতাদেরও আকর্ষণ কম ছিল। এরকম একটা অবস্থায় ক্লাবগুলোর আয় ড্রাস্টিক্যালি ফল করলো। ফল করার পরে লা লিগা তাদের অপশন দিল যে না, আমরা স্যালারি ক্যাপ থেকে সরবো না, আমরা তোমাদের ওই সুযোগ দিব না যে আয় কমে গেছে স্যার এই সুযোগে একটু ব্যয় বাড়াইতে দেন, না দিব না, তোমরা খেলোয়াড় বেচো। আর 2 নাম্বার হচ্ছে খেলোয়াড়দের বেতন কমাও, একবার গণহারে কস্ট কাটিং করো, বেতন কমাও। এরকম একটা অবস্থায় বেশিরভাগ ক্লাবের যেটা বাধ্য হয়ে করতে হলো, রিয়াল মাদ্রিদ 20% ফ্ল্যাট 20% ফ্ল্যাট বেতন কমায় দিচ্ছিল সবার। বার্সেলোনা এখানে একটা বিরাট ভেজাল করে ফেলছিল ওই সময়। বার্তেমেও কারো বেতন 50% কমেছে, কারো বেতন কমাইতে পারে নাই। এরকম একটা জগা খিচুড়ি অবস্থার কারণেই কিন্তু আলটিমেটলি মেসিরে হারাইতে হয়েছিল। সে গল্প তো আপনারা জানেন, ওইটারই আফটার ইফেক্টে। কারণ ওই যে আয় নাই ব্যয় বাড়তেছে, আয় নাই ব্যয় বাড়তেছে। মধ্যম সারির ক্লাবগুলো যাদের নিয়ে আজকে কথা বলতেছে, এই যে লেভান্তেরা বা এসপানিওল, এইসব ক্লাবগুলো বড় ভয়াবহ বিপদে। করোনার সময় তো 2 বছর আয় ছিল না, এরপরও তারা আগের আয়ের জায়গায় যাইতে পারলো না। ফলে এই ক্লাবগুলো আর ব্যয় করতে পারতেছে না। আগে দেখেন আপনি 6-7 বছর আগেও যদি দেখেন, তাহলে আপনি দেখবেন রেগুলার বার্সেলোনা রিয়াল মাদ্রিদ বাদেও 2-1টা দল হুটহাট করে 3 নাম্বার 2 নাম্বার পজিশনের জন্য ফাইট করতেছে, শিরোপাও জিতে যাচ্ছে। এখন অ্যাথলেটিকো ছাড়া এই 2 দলের বাইরে গত 4-5 সিজনে আপনি কোনো কম্পিটিটর দেখেন? কোনো কম্পিটিটর নাই, বা এরা টিম করতে পারতেছে না। প্রতি বছর এই একই সিনারিও, যে লিগ শুরু হইতে 8 দিন বাকি, 7 দিন বাকি, কাউন্টডাউন হচ্ছে, টাইম বোমার কাউন্টডাউনের মতো চলতেছে, খেলোয়াড় রেজিস্ট্রেশন হচ্ছে না। 5 জন, এবার বোধহয় দেখলাম লেভান্তের এখনো 5 জন খেলোয়াড় রেজিস্ট্রেশন বাকি আছে। আপনার স্কোয়াডই হচ্ছে 23-24 জনের, তার মধ্যে 5 জনের যদি রেজিস্ট্রেশন না হয়, ওরা মাঠে প্লেয়ার নামাবে কি করে, টিম নামাবে কি করে? এটা হয় নাকি? এর মধ্যে তেবাস অবশ্য একটা সমাজতান্ত্রিক কাজ করলেন, মানে শ্রেণী বৈষম্য ঘোচানোমূলক একটা কাজ করলেন। সেটা হচ্ছে আগে লা লিগার টিভি রাইটসের যে অংশটা ক্লাবগুলোর ভিতরে বিতরণ হতো, এটার বেশিরভাগটাই মোর দ্যান 50% নিয়ে নিত রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনা। এখন ওইখানে ছোট ক্লাবগুলো, মধ্যম সারির ক্লাবগুলো শেয়ার একটু বাড়ছে, সে বাড়াটা পরিমাণ খুব বেশি না। ফলে ওদের আসলে হাত পা একদম বেঁধে ফেলা হয়েছে। এখন তাহলে করণীয় কি? আমি এ পর্যন্ত যা বলছি তা শুনে আপনার কি মনে হচ্ছে যে এখানে তেবাস ভিলেন বা কোনো ক্লাব ভিলেন? কেউ তো ভিলেন না। আমি তো মানে যা বলছি এখনো পর্যন্ত, যেটা বলি নাই সেটা পরে বলতেছি, যা বলছি তাতে তো আপনার মনে হবে যে না, এটা তো নিয়তির ব্যাপার, এটা তো ঠেকানোর উপায় নেই। একটাই উপায় আছে, ওপেন মার্কেট করে দেওয়া। বাকি বিশ্ব যেভাবে চলতেছে, এই প্রিমিয়ার লিগ যেভাবে চলতেছে, বুন্দেসলিগা বা লিগ ওয়ান ফ্রান্সের, এগুলো যেভাবে চলতেছে, যে অয়েল মানি ঢুকুক, এছাড়া তো কোনো উপায় নেই। না, উপায় আছে, উপায় আছে। এইটা নিয়েই হচ্ছে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা বা স্প্যানিশ ফেডারেশন তেবাসের উপরে খেপা, যে তুমি যখন এই কড়াকড়িটা করছো,
তাহলে এটাও তোমার দায়িত্ব যে এই লিগটাকে আরো আকর্ষণীয় বানানোর জন্য কি কি করা যায়। তুমি হাত পা বেঁধে দিচ্ছ, আবার তাদের আয়েরও নতুন কোনো পথ দেখাচ্ছ না। আয়ের নতুন পথ দেখাও, আয়ের নতুন পথ দেখালে টাকা ঢুকুক, সেটা দিয়ে তারা ব্যবসা করুক। তুমি বলতেছো আয়ের চেয়ে ব্যয় বেশি করা যাবে না। আরে বাবা, আজকের যুগে ব্যয় বেশি না করলে টিকবে কি করে? এই যে বার্সেলোনা দুইটা খেলোয়াড় আছে, গার্সিয়া আর রাশফোর্ড, গার্সিয়ার মতো কিপার ছাড়া তারা এই সিজন চলবে কিভাবে? এখন তাদের তো খেলোয়াড় লাগবে। আগের সিজন আয় হয় নাই, আয় হয় নাই, এই দোষটা কি শুধু বার্সেলোনার? এই দোষটা তো লা লিগা কর্তৃপক্ষেরও। আর লা লিগা কত টাকায় টিভি সত্ত্ব বিক্রি করবে এটা তো বার্সেলোনা ঠিক করে দিতে পারবে না, বা লেভান্তে ঠিক করে দিতে পারবে না। এটা তো লা লিগাকে করতে হবে। টাকাটা যে ঢুকতেছে না, এখানে যে মানি ফ্লো নাই, এ দায়িত্ব তেবাসকে নিতে হবে। আর তেবাস বলতে পারে যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করতেছি, এ কথা বললেই কিন্তু পাপা পেরেস তাকে মারবে। সামনাসামনি বসে যদি বলে, তাহলে পেরেস কিন্তু বলবে যে তুমি কিসের সর্বোচ্চ চেষ্টা করতেছো? সর্বোচ্চ চেষ্টার অফার তো আমি নিয়ে আসছিলাম, তুমি তো সেটা করতে দাও নাই। আমি অন্তত 3 রকম সমাধান তোমার সামনে গত কয়েক বছরে তোমার টেবিলে দিছি, তুমি তো নাও নাই। এইগুলা নিয়েই না মূল বিরোধ। এতক্ষণে আমরা মূল জায়গাটায় আসি, সেটা হচ্ছে ইউরোপিয়ান সুপার লিগ। মূল প্রবলেমটা হচ্ছে ইউরোপ জুড়েই কিন্তু এই সমস্যাটা কম বেশি হচ্ছে। দেখেন, মানে আমরা বলতেছি যে লা লিগাই শুধু ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছে, তা না। প্রতি বছর ইউরোপের কোনো না কোনো লিগের ক্লাবের মালিকানা তো সৌদি আরবে চলে যাচ্ছে, মানে অ্যারাবিয়ান কান্ট্রিগুলোতে চলে যাচ্ছে, আমেরিকায় চলে যাচ্ছে। লা লিগা ছাড়া আপনি ইউরোপের টপ 5 লিগে কয়টা ক্লাবের মালিকানা এখন ইউরোপিয়ানদের হাতে আছে বলেন তো? এই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে শুরু করে বেশিরভাগ ক্লাবের মালিকানা হয় আমেরিকায় চলে গেছে, না হলে মধ্যপ্রাচ্যে চলে আসে। মানে তেলের হাতে চলে গেছে। আমেরিকান টাকাটা তো কাইন্ড অফ তেলের হাতের টাকা, হোক অন্যের তেলের টাকা, কিন্তু ওই তেলের টাকাই। কারণ হচ্ছে মূল ইউরোপে ফুটবল বিজনেস একটা ধাক্কার মুখে পড়ছে। ধাক্কার মুখে পড়ার একটা অনেকগুলো কারণের একটা কারণ, বিজনেসম্যানরা মনে করতেছেন যে ইউরোপিয়ান লিগগুলোতে এখন অর্থহীন খেলা অনেক বেড়ে গেছে। কিরকম? ধরেন ইংলিশ লিগে সারা বছর যে খেলা হচ্ছে, তার 50% ম্যাচকে বলা হচ্ছে দর্শক আকর্ষণহীন। মানে ক্রিস্টাল প্যালেস ভার্সেস লেস্টার সিটি। হ্যাঁ, লেস্টার সিটির ম্যাচ এখন বাংলাদেশিরা প্রচুর রাত জেগে দেখে, কিন্তু এছাড়া কে দেখবে বলেন? ওই লেস্টারের 2-4 জন দেখবে, ক্রিস্টাল প্যালেসের 2-4 জন দেখবে, আর হামজার কারণে বাংলাদেশের 2-4 জন দেখবে। এছাড়া তো কেউ দেখবে না। এরকম অবস্থায় একটা নতুন আইডিয়া নিয়ে আসছিল একটা বিজনেস গ্রুপ, মূলত ব্যবসায়িক আইডিয়া। এখন তো ব্যবসায়িক আইডিয়াই লাগবে, সেটা হচ্ছে সুপার লিগ। এটা গত বছর কয়েক ধরে বাজারে বেশ ঘুরতেছে। প্রথমত লিগের ফরমেশনও হয়ে গেল, এবং সেখানে যত ইউরোপিয়ান জায়ান্ট সবাই হাত মিলালো। উদ্যোগটা ছিল পেরেজ এবং একটা বাণিজ্যিক গোষ্ঠীর। সেটার সঙ্গে একেবারে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, বায়ার্ন মিউনিক, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আমি যে কটা মুখে আসলো বললাম, মানে ইউরোপের সব টপ ক্লাব একমত হয়ে গেল যে আমরা মিলে একটা আলাদা লিগ খেলবো, যেখানে কোনো অর্থহীন ম্যাচ থাকবে না। একেবারে পুরো বিশ্বকাপের মতো ফাটাফাটি, প্রত্যেকটা ম্যাচ মানে অগ্নিগর্ভ ম্যাচ। আপনার কোনো ম্যাচেই তো ক্রিস্টাল প্যালেস নাই, কোথাও তো লেভান্তে নাই। আমি কিন্তু লেভান্তেদের ছোট করতেছি না, সব ক্লাবই তো বড় ক্লাব। বাণিজ্যিকভাবে যারা বড় বড় ক্লাব, যাদের নাম শুনলে আপনি টিভিতে রিমোটে চাপ দিতে বাধ্য, তাদের নিয়ে সুপার লিগ করার প্ল্যান একদম পাকাপাকি হয়ে গেল। কিন্তু এই সুপার লিগের প্ল্যান শুনে পৃথিবীর সব, মানে ইউরোপের সব লিগ কর্তৃপক্ষের একদম খাঁচার পাখি উড়ে গেল, যে এই লিগ যদি হয় আমাদের দিকে কেউ ফিরে তাকাবে? শুধু লিগগুলোর ভয় পেয়ে গেল তা না, ভয় পেল ইউএফাও, যে চ্যাম্পিয়ন্স লিগও তো নাই হয়ে যাবে। চ্যাম্পিয়ন্স লিগেও তো প্রচুর অর্থহীন ম্যাচ আছে, প্রচুর দল আছে না যাদের ওরকম ফ্যান ফলোয়ার নাই। পাশাপাশি যদি সুপার লিগ বলে কিছু হয়, যেখানে সবগুলা এরকম ভয়াবহ নাম, ওই রাখে কেউ কিছু দেখবে না, মানে শুধু ওরাই দর্শক পাবে, ওরাই বিজ্ঞাপন পাবে, সব পাবে। এরকম একটা প্রস্তাব নিয়ে আসলো, এটা চূড়ান্ত একটা অবস্থায় গেল। এমনও হলো যে এই সব ক্লাবগুলোকে নিষিদ্ধ করা হবে ইউরোপে। ওরা ওদের মতো করে, মানে আমাদের ক্রিকেটে যেমন আইসিএল কাণ্ড হয়েছিল, ওরকম একটা অবস্থা হবে, ওরা ওদের মতো করে এটা করবে। এই জিনিসটা দেখেন, ইউরোপের বাকি লিগ কর্তৃপক্ষ এবং ইউএফএকে প্রায় কিন্তু কনভিন্স করে ফেলাইছিল এই সুপার লিগের আয়োজকরা, মানে পাপা প্রেস বাকিদের কিন্তু কনভিন্স করে ফেলাইছিল। সবচেয়ে বেশি ঘাড় তাড়ামি করছে এটা নিয়ে তেবাস, এই যে লা লিগা প্রেসিডেন্ট, সে এটা হইতেই দিবে না। শেষ পর্যন্ত সুপার লিগ এবং ইউএফএ একটা সমঝোতায় আসছিল যে এভাবে এভাবে উইন্ডো করা হবে, তাহলে ওরকম একটা ইনকামশীল লিগ হবে সুপার লিগ, ওখান থেকে ইউএফএ একটা রাজস্ব পাবে, সবাই সব দিক থেকে লাভবান হবে, একটা উইন উইন অবস্থা হবে, উইন উইন সিচুয়েশন। কিন্তু সব কিছুর পরেও তেবাস এটা আটকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করলো, কোর্টে গেল, অমুক করলো তমুক করলো, সুপার লিগ এখনো ঝুলে আছে।
এবং এখনো পর্যন্ত পাপা পেরেস থেকে শুরু করে মানে রিয়াল মাদ্রিদের মালিক পেরেস থেকে শুরু করে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ সবাই বিশ্বাস করে যে একমাত্র তেবাসের কারণে ইউরোপের ফুটবলের আজকে এই অবস্থা সহ্য করতে হচ্ছে। সেখানে লা লিগার অবস্থা সবচেয়ে খারাপ, যেহেতু তাদের বাইরের টাকা ঢোকে না। ফলে লা লিগার ক্লাবগুলো এখন দেখতেছে যে যদি সুপার লিগ হতো, দেখেন লেভান্তের মালিকরা আপনি যদি জিজ্ঞেস করেন, সেও বলবে সুপার লিগ হোক। কেন? সুপার লিগের যে রয়্যালিটি, ওইটা একটা ভাগ এই ছোট ক্লাবগুলোরও পাওয়ার কথা। এখন ওইটার 1% ইনকামও বিশাল ব্যাপার, ওখান থেকেও কয়েকশো মিলিয়ন ডলার এই লেবান্তে পেয়ে যেত। ফলে সবাই চাচ্ছিল যে এই জিনিসটা হোক, এই জিনিসটা হলে আজকে এই অবস্থা হতো না লা লিগার। আজকে লা লিগার যে একটা দিন আনি দিন খাই অবস্থা হয়েছে, 7 দিন পরে লিগ শুরু, এখনো বেশিরভাগ দল দল গোছাইতে পারতেছে না। এই অবস্থাটা শুধুমাত্র সুপার লিগ ঠেকানোর কারণে হয়েছে। এছাড়াও আমি যদি বলি যে সুপার লিগকে আমরা অনৈতিক হিসাবে দেখি, এছাড়া তাহলে বলতে হবে যে তেবাস কোনো উপায় আবিষ্কার করতে পারে নাই। সুপার লিগও হতে দিব না, ক্লাবগুলোকেও স্বাধীনভাবে ব্যয় করতে দিব না। তাহলে আপনি কিছু আবিষ্কার করেন। আপনি বসে আছেন কেন? শুধু খেলা দেখার জন্য? আপনি কি মজাটা হয়, চলো তামাশা দেখি, এই কারণে তো এতদিন ধরে চেয়ারে বসে থাকা যাবে না। আপনি বুদ্ধি আবিষ্কার করেন কিছু একটা করে, আপনি লা লিগার টাকার ফ্লো বাড়ান, তাহলে ক্লাবগুলো বাঁচবে। তা না হলে তো আপনাকে এই যে সবাই মিলে এখন বলে সুপার ভিলেন, আপনি তো আসলেই সুপার ভিলেন হয়ে থাকবেন তেবাস। এখন জিনিসটা তেবাসের কোর্টে, অবশ্য তেবাসের কোর্টে আর খুব বেশি দিন নাই মনে হয়। লা লিগার পরের বার আর তার পদে আসার কোনো সম্ভাবনা নাই। লা লিগায় অনেক স্ট্রাকচারাল চেঞ্জ আসবে। যতদিন ইলেকশন না হচ্ছে ততদিন পর্যন্ত তো তেবাসকে সবাই ভিলেন বলেই যাবে। আশা করি ক্লাবগুলো দ্রুত এই অবস্থা থেকে উত্তরণ পাবে, অন্তত এই 7-8 দিনের মধ্যে তারা টিম গোছাইতে পারবে। তা না হলে তো লা লিগা দেখাই এবার মুশকিল হয়ে যাবে। সবার জন্য শুভকামনা থাকলো, লা লিগার জন্য শুভকামনা।